আসসালামু আলাইকুম। সিএ, সিএমএ, এসিসিএ, চার্টার সেক্রেটারি সমস্ত কোর্সগুলোর স্পেশালি ট্যাক্সেশন আমি বাংলাদেশের কনটেক্সটে এখনও নতুন যে আইনটা আসছে, আপনারা সবাই জানেন যে 2023 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এটা বাংলায় আসছে এবং বেশ কিছু প্যারাডাইম শিফট আসছে, অর্থাৎ ফিলোসফিক্যাল কিছু চেঞ্জ আসছে। তো সেটি নিয়ে ধারাবাহিকভাবে অলরেডি পার্ট থ্রি পর্যন্ত আমরা ডিসকাস করেছি, পার্ট ফোরেরও একটা অংশ ডিসকাস করেছি। আজকে আমরা দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-র অংশ 4 অর্থাৎ পার্ট ফোরের দ্বিতীয় অধ্যায় আয়ের আওতা, স্কোপ অফ ইনকাম, খুবই ইম্পর্টেন্ট সেকশন, আন্ডার সেকশন 26, 7, 8 তিনটা সেকশন আলাপ করব। 27 সেকশনে আবার গত পরিপত্র দিয়ে একটু ব্যাখ্যা আছে, সেটা আমরা করব এবং আমরা চেষ্টা করব যে এবারের যে ফাইন্যান্স অ্যাক্ট 2024-এর চেঞ্জগুলোকেও হাইলাইট করবার জন্য। সো আসুন আমরা ডিসকাশন শুরু করি। প্রথমে এই সেকশন 26 সেটি হচ্ছে, এই আইনের বিধানাবলী সাপেক্ষে কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে ক কোনো নিবাসী ব্যক্তির ক্ষেত্রে যে কোনো আয় হইতে আহরিত বা ডেরাইভড ইনকাম। হ্যাঁ, অর্থাৎ একজন নিবাসী, অর্থাৎ বাংলাদেশে যিনি বসবাস করেন, নিবাসী, কারেন্ট ইয়ারে 183 দিন, অথবা আপনার হচ্ছে যে ফর্মুলাটা আছে যে এই বছরে 90 দিন এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে মোট 365 দিন যদি থাকেন তাহলে সে নিবাসী হন। একজন নিবাসী ব্যক্তির ইনকাম কি হবে? উক্ত বৎসরে বাংলাদেশে তাহার নিকট উপচিত অ্যাকুয়ার হয়েছে, অর্থাৎ অ্যাক্রুয়াল বলি আমরা, যেটা আয় অ্যারাইজ করছে অথবা উদ্ভূত অ্যারাইজ, অথবা উপচিত বা উদ্ভূত হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনার আয় এখানে রিসিভ করেছেন অথবা রিসিভেবল হয়েছে, অথবা ডিমড ইনকাম, যেটি হচ্ছে আমাদের আগের যে সেকশন ছিল, সেকশন 18, সেই ডিমড ইনকাম আমাদের নতুন আইনেও আছে, আমরা ডিমড ইনকাম আলাদাভাবে পড়ব, সেগুলোকে ধরা হচ্ছে যে আপনার আয় হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে সাবসেকশন ক এর আতে বলা হয়েছে বাংলাদেশের বাইরে তার নিকট উদ্ভূত আয়, অর্থাৎ শুধু দেশে না, দেশের বাইরেও যদি হয় সেই আয়টাও ধরে নিয়ে আসতে হবে, গ্লোবাল ইনকাম। উক্ত বর্ষে বাংলাদেশে উক্ত ব্যক্তি বা তাহার পক্ষে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। একটা হচ্ছে অ্যারাইজ করছে, অর্থাৎ অ্যাক্রুয়াল, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, অথবা ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, এটা এন্ট্রি দিয়ে যে কোনো ইনকাম। তারপরে দেশের বাইরে গ্লোবাল ইনকাম। তারপরে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি বা মানে এই ব্যক্তি বা তার পক্ষে গৃহীত হয়েছে উক্ত বর্ষে বাংলাদেশের বাইরে। পক্ষে গৃহীত মানে আমার সন্তান, ডিপেন্ডেন্ট, ওয়াইফ, এরা ইনকাম যদি রিসিভ করে তাহলেও কিন্তু তাদের যদি আলাদা টিন না থাকে আমার ইনকামে যুক্ত হবে। উক্ত বর্ষে বাংলাদেশের বাইরে উক্ত ব্যক্তি বা তাহার পক্ষে গৃহীত হয়েছে বলে গণ্য, অর্থাৎ দেশের বাইরেও যদি হয়, দেশের ভিতরে এবং বাইরে সে এবং তার পক্ষে যদি কোনো আয় রিসিভড হয় ডিফারেন্ট হেডে, তাহলে এটাকে আয়ের আওতায় আসবে। 26-এর সেকশন, আন্ডার সেকশন 26-এর সাবসেকশন খতে বলা আছে কোনো অনিবাসী, এবার আসেন, এতক্ষণ নিবাসী বলছি বা রেসিডেন্ট, এবার নন রেসিডেন্ট বাংলাদেশের ক্ষেত্রে কি বলা হচ্ছে? কোনো অনিবাসী বা বলা হচ্ছে কোনো অনিবাসী ব্যক্তির ক্ষেত্রে যে কোনো উৎস হইতে আহরিত নিম্নবর্তিত আয় কীরকম হবে? উক্ত বর্ষে বাংলাদেশে, তাহলে অনিবাসী বাংলাদেশি অথবা অনিবাসী নন রেসিডেন্ট বা অবাঙালি, অর্থাৎ বাংলাদেশি না এরকম নন রেসিডেন্ট এবং বাংলাদেশি নন রেসিডেন্ট, অর্থাৎ নন রেসিডেন্ট, এখানে সে নন রেসিডেন্ট বাংলাদেশি হতে পারে, নাও হতে পারে। তো বলা হচ্ছে কোনো অনিবাসী ব্যক্তির ক্ষেত্রে যে কোনো উৎস হইতে আহরিত নিম্নবর্ণিত আয় কীরকম হবে? উক্ত বর্ষে বাংলাদেশে তাহার নিকট উপচিত বা উদ্ভূত, মানে যেখানে অ্যারাইজ করেছে অথবা অ্যারাইজ বলে গণ্য হবে, ডিমড ইনকাম হয়েছে, এটা অতে বলা আছে। আতে বলা আছে, স্বরে আতে বলা আছে উক্ত বর্ষে বাংলাদেশে উক্ত ব্যক্তি বা তার পক্ষে গৃহীত আয় গণ্য হবে। তারপর কি বলা আছে? সো এই জিনিসগুলো আমরা দেখলাম যে কি হলো, রেসিডেন্টের ক্ষেত্রে 4টা মানে সেকশন 26-এর সাবসেকশন কতে 4টা আ রস্বই দীর্ঘ হইতে বলা আছে অ্যারাইজ অথবা অ্যাক্রু করছে। তারপরে বাইরে, দেশের বাইরে সে গ্লোবাল ইনকাম, তাহার পক্ষে গৃহীত বা হয়েছে, অথবা তাহার পক্ষে দেশে অথবা তাহার পক্ষে
বিদেশে গৃহীত হয়েছে এরকম আয়গুলোকে আমরা নিবাসী বা রেসিডেন্টের ক্ষেত্রে করব। অনিবাসীর ক্ষেত্রে বাংলাদেশে এবং দেশের বাইরে, মানে অনিবাসী কোনো ব্যক্তি বাংলাদেশে আয় করেছে বা বাংলাদেশের বাইরে গ্লোবাল ইনকাম করেছে বা ওনার পক্ষে গৃহীত হয়েছে, মানে অনিবাসী ব্যক্তির সে নিজে অথবা তাহার পক্ষে তার গ্লোবাল ইনকাম এখানে আসবে না, শুধুমাত্র বাংলাদেশে অনিবাসীর ক্ষেত্রে বাংলাদেশে যে আয়টা সে করেছে অথবা তাহার পক্ষে করেছে সেরকম আয়কে আমরা মোট আয়ের আওতায় নিয়ে আসবো। এবার সেকশন 26 বাংলাদেশে উপচিত বা উদ্ভূত বলে গণ্য হবে। এবার ডিমড ইনকাম, ডিমড ইনকামের হচ্ছে সেকশনটা কীরকম হলে যে গণ্য হবে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে উদ্ভূত বলিয়া গণ্য আয় নিম্নবর্ণিত আয়সমূহ বাংলাদেশে উদ্ভূত হইয়াছে বলিয়া গণ্য হবে। এক মানে সাবসেকশন ক 27 সেকশনে সাবসেকশন কতে বলা আছে পরিশোধের স্থান নির্বিশেষে চাকরি হতে আয় খাতসমূহ যে কোনো আয়, যেমন ধরেন উনি বাংলাদেশে অর্জিত হয়েছে বা বাইরে কাজ করছে, সেটা কোন জায়গায় রিসিভ করছে, বাংলাদেশে কাজ করে ইন্ডিয়া ইংল্যান্ডে রিসিভ করলেও সেটা কিন্তু আয় বলে গণ্য হবে। আতে বলা হয়েছে, সরে আতে বলা হয়েছে সেবা প্রদানের বিপরীতে যদি সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কোনো বাংলাদেশি নাগরিককে পরিশোধ, অর্থাৎ উনি বাংলাদেশে অর্জিত করছে সেটা রিসিভ যে কোনো জায়গায় করুক, অথবা বাংলাদেশ সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো সেবা উনি পরিশোধ করছে সেখান থেকে আয়। খতে বলছে নিম্নবর্ণিত উৎস হইতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপচিত বা উদ্ভূত অ্যারাইজ অথবা অ্যাকুয়ার করছে, অ্যাক্রু করছে কি, এক হচ্ছে বাংলাদেশে অবস্থিত কোনো স্থায়ী স্থাপনা, অর্থাৎ বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আছে, কোনো বাড়ি ঘর বিল্ডিং কোনো রকম কারখানা, সেখান থেকে আয়। বাংলাদেশে বিদ্যমান কোনো ইনট্যাঞ্জেবল অ্যাসেট, অর্থাৎ যদি কোনো গুডউইল থাকে, সফটওয়্যার থাকে, সেরকম যদি কিছু থাকে, বাংলাদেশে বিদ্যমান কোনো সম্পত্তি, অধিকার অথবা আয়ের কোনো উৎস, অর্থাৎ উনি হয়তো বাংলাদেশে আপনার একটা সফটওয়্যার করেছে, বিদেশ থেকে টাকা রিসিভ করছেন, বা বাংলাদেশে একটা ট্রেডমার্ক পেটেন্ট কপিরাইট করছে যেটা বাইরের উনি টাকা রিসিভ করছে, সেই আয়ও গণ্য হবে। বাংলাদেশে অবস্থিত সম্পত্তি হস্তান্তর, অর্থাৎ বাংলাদেশের ভিতরে ল্যান্ড বিল্ডিং যে কোনো রকম স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, এটা হস্তান্তর করে যদি আয় আসে সেটাকে ইনক্লুড করতে হবে। রস্যই গেল দীর্ঘইতে বলছে বাংলাদেশে অবস্থিত কোনো ক্রেতার নিকট ইলেকট্রনিক মাধ্যমে পণ্য বা সেবা, অর্থাৎ উনি অনলাইনে বা ইলেকট্রনিক মাধ্যমে কোনো করেছেন। বাংলাদেশে ব্যবহৃত কোনো মানে স্পর্শতীত সম্পত্তি, স্পর্শাতীত সম্পত্তি মানে ইনট্যাঞ্জেবল অ্যাসেট, যেটাকে ধরা যায় না, স্পর্শাতীত ইনট্যাঞ্জেবল কোনো যদি অ্যাসেট থাকে সেটার ব্যাখ্যা দেখতে গেলে আমাদেরকে যেতে হবে আসলে এই আইনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে আমি আপনাদেরকে হেল্প করছি। সেটি হচ্ছে যে এই ব্যাখ্যা আসছে হচ্ছে পরবর্তীকালে এসআরও দিয়ে, কীরকম এই ধারার উদ্দেশ্যকল্পে বাংলাদেশে নিবাসী কোনো কোম্পানির শেয়ার বা তাহার নিকট থাকুক না কেন বাংলাদেশে থাকা সম্পত্তি বলে গণ্য হবে। অর্থাৎ বাংলাদেশি কোনো লোকের যদি কোনো শেয়ার থাকে, সেই শেয়ার যে কোনো জায়গায় যেভাবেই সেল করুক না কেন সেই আয়টা বাংলাদেশে বলে ধরা হবে। কোনো স্পর্শাতীত অর্থাৎ ইনটেনজিবল সম্পত্তি বাংলাদেশের বলে গণ্য হবে। কোনো স্পর্শাতীত সম্পত্তি বাংলাদেশে নিবন্ধিত, অর্থাৎ ট্রেডমার্ক কপিরাইট হিসেবে বাংলাদেশে নিবন্ধিত হয়েছে, তার বাইরে সে এটা করেছে কিন্তু বাংলাদেশে নিবন্ধন করলে এটা বাংলাদেশে আয় হিসেবে গণ্য হবে। সেই ক্ষেত্রে স্পর্শাতীত বা ইনটেনজিবল অ্যাসেটের মালিক বাংলাদেশে অনিবাসী, সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে হচ্ছে অনিবাসী হবে, যে ক্ষেত্রে যদি এটা অনিবাসী হয় তাহলে হবে সেই ক্ষেত্রে স্পর্শাতীত সম্পত্তি যদি উপরিবর্ণিত অনিবাসীর বাংলাদেশে অবস্থিত স্থায়ী এস্টাবলিশমেন্টের সহিত সংশ্লিষ্ট, অর্থাৎ এতক্ষণ তো রেসিডেন্ট বললাম, নন রেসিডেন্ট লোক কিন্তু বাংলাদেশে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আছে, বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে, সেখানে একটা প্রোডাক্টের ট্রেডমার্ক আছে, এটাও বাংলাদেশে আয় বলে গৃহীত হবে। গতে বলা আছে বাংলাদেশে অনিবাসী কোনো কোম্পানির শেয়ার হস্তান্তরিত হয়েছে, উক্ত শেয়ারের হস্তান্তর যেখানেই ঘটুক না কেন উক্ত কোম্পানি বাংলাদেশে কোনো পরিসম্পদ থাকলে উক্ত হস্তান্তরিত শেয়ার মূল্য যতটুকু বাংলাদেশে অবস্থিত যে কোনো পরিসম্পদের মূল্যের সহিত ততটুকু পর্যন্ত বাংলাদেশে পরিসম্পদ গণ্য হবে। এটা আপনাদেরকে বুঝাই দিই। ধরেন একজন নন রেসিডেন্ট বাংলাদেশি, ধরেন ইন্ডিয়ান শ্রীলঙ্কান বাংলাদেশে আসছিলেন, কোনো সমস্যা নেই, আসলেন, আসার পরে উনি বাংলাদেশে কোনো একটা কোম্পানি কিনেছিলেন বা বাংলাদেশের কোম্পানি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেছেন,
আবার সেই কোম্পানির কিছু অংশ অ্যাসেট বাইরেও আছে। এরকম যদি কোনো সেল করা হয়, সেটা ইনটেনজিবল হয় অথবা ট্যানজিবল অ্যাসেট, সেল যদি পুরোপুরি বাংলাদেশ এস্টাবলিশমেন্ট হয় তাহলে পুরোটাই আয় হবে। আর যদি এমন হয় যে তার একটা সিঙ্গাপুরে এখানে কিছু সেল হয়েছে, বাংলাদেশে কিছু সেল হয়েছে, তাহলে যেটুকু সিঙ্গাপুরে ওটা সিঙ্গাপুরের অংশ সিঙ্গাপুরে ট্রিট হবে, বাংলাদেশে যেটুকু হচ্ছে রিলেটেড এস্টাবলিশমেন্ট ছিল তার আয়টা বাংলাদেশে গণ্য হবে। এটা আমরা পরবর্তীকালে অঙ্ক করে ক্লিয়ার করব। বাংলাদেশে কোনো কোম্পানি কর্তৃক বাংলাদেশের বাইরে পরিদর্শিত কোনো লভ্যাংশ, অর্থাৎ বাংলাদেশের কোম্পানি শেয়ার হোল্ড করে দেশের বাইরে কোনো ওনার, বা বাংলাদেশেরই কোনো কোম্পানি বাইরে শেয়ার হোল্ড করে, তো সেরকম ক্ষেত্রে কোনো লভ্যাংশ যদি দেওয়া হয়, যেমন আমাদের অনেক লিস্টেড কোম্পানি বাংলাদেশে বাইরে এনলিস্টেড আছে, সেইখানে বা যে কোনোভাবে বাংলাদেশি কোনো লোক যদি বা তারা যদি ওখানে লভ্যাংশ পেয়ে থাকে, সেটার আয় এখানে চলে আসবে। সুদ হিসাবে প্রদায় কোনো আয় বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় হইতে পারে, অথবা নিবাসী কোনো ব্যক্তি কর্তৃক প্রদেয় হয়, এরকম ঋণ বা ঋণের সুদ গৃহীত হইবে। তারপরে কি বলেছে, বাংলাদেশের বাইরে গৃহীত হয় এবং নিবাসী কোনো ব্যক্তি কর্তৃক প্রদেয় হয়, তবে নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। ঋণ যদি আপনার এক্সেপশনের কথা বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে এক্সেপশনটা, যদি কোনো নিবাসী ব্যক্তি বাংলাদেশের বাইরে গৃহীত হয়, অর্থাৎ কোনো লোন ধরেন কানাডায় কেউ রিসিভ করছে, বাংলাদেশের বাইরে কোনো ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো উৎস হইতে আয় অর্জনের উদ্দেশ্যে ব্যবহৃত, অর্থাৎ উনি বাংলাদেশের রেসিডেন্ট, কিন্তু তার কোনো ব্যবসা যেটা ওখানে ট্যাক্স দেয়, হ্যাঁ সেরকম ট্যাক্স দেয়, এরকম যদি ক্ষেত্রে কোনো ওখানে লোন নিয়ে থাকে, সেই লোনের ইন্টারেস্ট এখানে দিতে হবে না, ব্যবসায়ের লোন। তারপরে বলা হয় বাংলাদেশে কোনো ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে বা বাংলাদেশে অবস্থিত কোনো উৎস হইতে আয় অর্জনের উদ্দেশ্যে গৃহীত, এটা কিন্তু হবে, কিন্তু ওইটা হচ্ছে এক্সেপশনটা বলে দিলাম। কারিগরি সেবার জন্য ফি প্রদানে প্রাপ্ত কোনো আয়, অর্থাৎ কারিগরি সেবা আপনার ট্রেডমার্ক, কপিরাইট অথবা কোনো রয়্যালটি ফি দিল, বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয়, বাংলাদেশ সরকার যদি কোনো রয়্যালটি বা ট্রেডমার্কের খরচ দেয়, সেটা নিবাসী কোনো ব্যক্তি কর্তৃক প্রদেয় হয়, তবে নিম্নবর্তী ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যদি বাংলাদেশের বাইরে কোনো, এই যে একই এক্সেপশন, বাংলাদেশের বাইরে যদি কোনো রকম ট্রেডমার্ক, কপিরাইট থাকে যেটা বাংলাদেশের কোনো রিলেশনশিপ নাই, অথবা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো উৎস হইতে আয় হয়, এটাকে বাদ দিতে হবে। ওকে, তারপরে বাংলাদেশে অবস্থিত কোনো ব্যবসা পরিচালনা বা বাংলাদেশে অবস্থিত অন্য কোনো উৎস হইতে আয় অর্জনের লক্ষ্যে গৃহীত সেবার ফি হিসেবে অনিবেশে হবে। মানে মোট কথা হচ্ছে, আমি একটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি কোনো লোন নেন যেটা বাংলাদেশে ব্যবসা করার জন্য করছেন, সেটার থেকে লোন দেন, সেটার আয় এবং লোন যদি নেন সেটারও খরচ এখানে রিলেটেড হবে। তারপরে যদি কোনো ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট যদি এখানে ইউজ করেন বা তৈরি করেন বা রেজিস্টার্ড করেন, সেটার আয় হবে, রয়্যালটি আয় হবে। বাংলাদেশ সরকার কর্তৃক কোনো রয়্যালটি পেমেন্ট হলে আমরা জানি রয়্যালটি হয়, আমরা পিপিপিতে দেখি বিভিন্ন জায়গায়, সেটা আয় হিসেবে গণ্য হবে। তো এই ব্যাখ্যাটা এরকমই, শুধুমাত্র যদি দেশের বাইরে কোনো পার্টিকুলার আয় হয়, সেটা ছাড়া বাংলাদেশে কোনো রকম টেনজিবল, ইনটেনজিবল আয়, অ্যাসেট, তার এগেনস্টে রয়্যালটি ফিস, টেকনিক্যাল নো হাউ ফি কোনো যদি হয়, সেটা বাংলাদেশে আয় বলে গণ্য হবে। সো এটা আমরা ক্লিয়ারলি বুঝলাম। এরপরে হচ্ছে নাম্বার 28 সেকশন। তাহলে 28টা একটু আপনারা এই ব্যাখ্যাটা দেখে নিন, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করলে আমি এইটার যে ব্যাখ্যাটা আমার কাছে আছে আমার বইতে, সেই অংশটা আপনাদেরকে পাঠিয়ে দিব। এবার হচ্ছে এই আপনার ফোর্থ পার্টের দ্বিতীয় অধ্যায়ে আয়ের আওতার সর্বশেষ সেকশন, যেটা সেকশন 28। সেকশন 28-এ কি বলা হয়েছে দেখেন, বলা হয়েছে যে কোনো আয়ের আওতা একই আয় দুইবার অন্তর্ভুক্ত হবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে কোনো আয় বর্ষে কোনো অর্থ যদি ব্যক্তির বারবার উপচিত বা উদ্ভূত হয়, অথবা অ্যারাইজ অথবা আপনার হয়, উদ্ভূত হয়, হ্যাঁ, অথবা অ্যাক্রু হয়, উপচিত হয়, তাহলে একবার বলিয়া গণ্য হইবে, বা আংশিক আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত হয়েছে। সেই ক্ষেত্রে উক্ত অর্থ উক্ত ব্যক্তির বরাবর বাংলাদেশে অন্য কোনো আয়বর্ষে গৃহীত হইয়াছে বলে গণ্য হইয়া মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে না। অর্থাৎ একই আয় দুইবার কোনোভাবেই কাউন্টেড হবে না। এবং এখানে যে আলাপগুলো এতক্ষণ করলাম, ডাবল ট্যাক্সেশন ট্রিটির মাধ্যমেও যদি অনেক সময় দেশের বাইরে একবার ট্যাক্স দেওয়া থাকে, সেটা রিবেট এখানে নেওয়া সম্ভব। সো এখানে যেটা বললো, আবার উপরে এক্ষেত্রে কোনো আয়বর্ষে কোনো অর্থ কোনো ব্যক্তির বরাবর উপচিত, অর্থাৎ আপনার এটাকে বলা হচ্ছে অ্যারাইজ হওয়া, অথবা অ্যারাইজ না, এটাকে বলা হচ্ছে অ্যাক্রু করা, অথবা অ্যারাইজ উদ্ভূত হওয়া, অথবা উপচিত বা উদ্ভূত হয়েছে বলে গণ্য হইবে, উহা সম্পূর্ণ বা আংশিক আয় হিসেবে মোট আয়ের অন্তর্ভুক্ত প্রিভিয়াসলি হয়ে গেছে। সেই ক্ষেত্রে উক্ত অর্থ
ব্যক্তির বরাবর বাংলাদেশে অন্য কোন আয় বর্ষে গৃহীত বা সংগৃহীত হয়েছে বলে গণ্য হইয়া মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। প্রিভিয়াসলি পার্শিয়াল, ধরেন আপনি একটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে বা একটা কন্ট্রাক্টে IFRS 15-এর আন্ডারে গত বছর ট্যাক্স দিয়েছেন 1/3, এবছর 1/3 বাদে 2/3 দিতে হবে, এরকমভাবে ট্রিট হবে। সো এই সেকশনগুলো একটা থিওরিটিক্যাল, এটাকে যখন আমরা অঙ্কের মাধ্যমে করব আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সো টেক কেয়ার, আমরা পরের সেকশন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।